মেঘলা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আশুলিয়ার হাসান কলোনিতে, এবং এই এলাকায় কিন্তু আজকে 7 দিন ধরে কিন্তু এখনও জলাবদ্ধতার পানি আটকে আছে। হাজার হাজার পরিবার কিন্তু তারা এভাবেই পানির নিচে রয়েছে, এবং এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু একমাত্র নৌকা, সড়ক পথে কিন্তু এখন নৌকা চলছে, যার ফলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু বয়ে নিয়েই আসলে তারা যাচ্ছে। আমি একটু তোমার সাথে কথা বলি যে তোমাদের বাড়িতে কি পানি উঠেছে কিনা? জি, আমাদের বাসায় পানি উঠেছে, অনেক কিছুই তার সাথে উঠেছে, যেমন যোগ, তারপরে সাপ, এমন অনেক পোকামাকড় উঠেছে। তো আমরা স্কুলে যেতে পারছি না, প্রাইভেটেও যেতে পারছি না, হয়তো রেজাল্ট খারাপ আসতে পারে। এখন পানির মধ্যে পানি তো কমার নামই নিচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন। এবং আমি যদি আপনার সাথে একটু কথা বলি যে আপনি তো এই এলাকার জনপ্রতিনিধি, এই মুহূর্তে আসলে পানি কেন নামাতে পারছে না, কি সমস্যার মধ্যে রয়েছেন? আমরা বিকল্প ব্যবস্থা নিছি, ড্রেন কাটতেছি। ড্রেন কাটার পরে পানিটা এখন ওই যে চায়নাদের জন্য আমাদের পানিটা আটকে আছে, নাহলে পানি আজকে ছাড়া হয়ে যেত। এখন ইউনূস স্যার আসতেছে, ইউনূস স্যার আইসা দেখি কি পদক্ষেপ নেয়। উনি বললে আমরা এখন কেটে দিব, নাহলে বিকালবেলা পানি ছেড়ে দিব, পানি যেভাবে হোক নেমে যাবে ইনশাল্লাহ, একটু আশাবাদী আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এখানকার জনপ্রতিনিধি কিন্তু আসলে বলছে যে উপজেলার নির্বাহী কর্মকর্তা আসবেন, এসে আসলে এইখানকার রাস্তাঘাট কেটে তারপরে পানি বের করে এইখানকার যারা জলাবদ্ধ মানুষ রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য আসলে কাজ করছেন। এবং এরই মধ্যে কিন্তু এই এলাকার আমরা দেখেছি যে যারা পানিতে যারা বসবাস করছে এবং উঁচু স্থানে থাকার জন্য বাইরে তাঁবু টানিয়ে তাদেরকে থাকতে হচ্ছে, এবং খাবার পানি অভাব রয়েছে, একদিকে খাবারের অভাব রয়েছে, অন্যদিকে যে বিশুদ্ধ পানি সেটারও আসলে অভাব রয়েছে। এখানকার যারা বসবাস করছে তাদের ম্যালেরিয়া এবং ডায়রিয়া রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে, এবং একদিকে কিন্তু মশার উৎপত্তিও কিন্তু আসলে বেড়ে গেছে, যার ফলে এখানকার মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে। তারপরেও কিন্তু যেহেতু মালামাল ডুবে আছে, এই কারণে বাসায় বিভিন্ন আসবাবপত্র রয়েছে, সেগুলো আসলে তারা রেখেই কিন্তু এখানে তাদেরকে উঁচু জায়গায় স্থানে তাদেরকে থাকতে হচ্ছে, যার ফলে এখানকার মানুষ এখন এভাবেই আসলে থাকতে হয়, এবং নৌকা দিয়ে কিন্তু এভাবে তাদের পারাপার করতে হয় সড়ক পথে। এই ছিল আমার কাছে সাভারের আশুলিয়ার হাসান কলোনির জলবদ্ধতার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গঙ্গাচড়া, যাচ্ছি সুজনের কাছে। সুজন। ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটা বলছিলেন সাভারের কথা, আমি একই অবস্থা রংপুরের গঙ্গাছড়া এবং লালমনিরহাট যে এই বাঁধটি রয়েছে আপনার দেখাতে পাচ্ছি যে ক্যামেরার চোখে আপনাকে যদি দেখাই, এই বাঁধটি কিন্তু গত 3 মাস আগে কিন্তু এই বাঁধটি করে দেন বর্তমান মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল আব্দুলু। এই রাস্তার এই এলাকার যে জনগণ যারা যাতায়াত করেন, যাতায়াতের ব্যবস্থা করার জন্য কিন্তু দুই জেলার মানুষের একটি সুবিধার ক্ষেত্রে এই রাস্তাটি করে দেন, কিন্তু সেই রাস্তাটি কিন্তু 2 মাসের মধ্যেই আবার এই তিস্তার উজানের পানির ঢলে এবং তিস্তার যে স্রোত, সেই স্রোত অপেক্ষা করে কিন্তু এই বাঁধটি প্রায় 200 মিটার কিন্তু এ পর্যন্ত বিলীন হয়েছে তিস্তায়। আপনার যেমনটি বলছিলাম যে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই এলাকার মানুষ কিন্তু এই পানি নেমে যাওয়ার পরপরেই কিন্তু যাতায়াতের ব্যবস্থার যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তারা বলছেন এই বাঁধটি যদি দ্রুত সংস্কার এবং জিও ব্যাগের পাশাপাশি যদি ব্লক না ফেলানো হয়, তাহলে এই এলাকার প্রায় 1500 পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে তারা জানিয়েছেন আমাদেরকে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন এই বাঁধটির পানি যদি নেমে না যায়, পানি কমার পর কিন্তু আমার কাজটি করবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় বলি যে এলাকার মানুষ বলছেন যে এই বাঁধটি শুধু ওই বাঁধটি বাঁধলেই হবে না, যে তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তার কাজ যদি না হয়, তাহলে আমরা প্রতি বছরেই এই বন্যার কবলে পড়ি এবং আমাদের সমস্যার সৃষ্টি হয়। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে প্রায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। সেই উচ্চ বিদ্যালয়ে কিন্তু পানি ওঠার কারণে কিন্তু বাচ্চারা কিন্তু স্কুলে যাতায়াত করতে যাইতে পারছে না বলে এলাকাবাসীর অভিযোগ। এবং ছাত্রছাত্রীরা বলছেন যে এই বাঁধটি যদি সংস্কার করা না হয়, তাহলে আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা এই বিপদের সম্মুখীন হব। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেঘলা।